আমরা সমস্যাটাকে জানতে চাই। সমস্যাটাকে জানলেই আসলে সমস্যা উত্তরণের বিষয় কিছু আলোকপাত হয়তো করা যাবে। আসুন, এসআইআর এর প্রকৃত লক্ষ্য, আসল লক্ষ্য কি, তার উপরে আজ আলোকপাত করি একটু অন্য দৃষ্টিভঙ্গিতে, ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গিতে। যেটা আমি সবসময় বলি, গড়পড়তা আলোচনার বাইরে আসুন একটু অন্য রকম করে ভাবি। যে দিকটায়, যে ভাবনায় কেউ বোধহয় আমাদের ভাবতে উৎসাহ দিতে পারছে না কিংবা তাড়িত করতে পারছে না, আমরা সেই দিকে যদি আমাদের আলোচনাটাকে নিয়ে যাই। কোন লক্ষ্যে বা কোন উদ্দেশ্যে এসআইআর এর মূল লক্ষ্য কি, আসুন তার উপরে আলোচনা করবার জন্য আমি আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি, প্রথম তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন আমার অনুষ্ঠানের প্রায় অধিকাংশ সময় থাকেন এবং ক্লান্তিহীনভাবে বারবার নাগরিক সমাজের কথা যিনি বলে যান, সেই ডক্টর মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার আমার সঙ্গে রয়েছেন এবং মানবাধিকার আন্দোলনের একজন কর্মী, তাকেও আমি আমন্ত্রণ জানিয়েছি। আমি পিসিআরকে বলবো যে আমাদের আজকের অতিথিদের সঙ্গে যদি সরাসরি পর্দায় তাদের দেখানো যায়। মিরাতুন দি রয়েছেন, আর কিছু সময়ের মধ্যে আশা করছি আরো একজন আসবেন। একটু সাউন্ডটা বাড়াতে বলো। হ্যাঁ, মিরাতুন দি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু আস্তে আসছে, একটু জোরে করে দিতে বলো। মিরাতুন দি, যে প্রসঙ্গটা আমি উত্থাপন করলাম যে এই এসআইআর প্রক্রিয়া আজকেও আপনাকে বলছি বিভিন্ন জায়গাতে গন্ডগোলের খবর আসছে। একটা অংশের মানুষকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, আর অন্যদিকে আর এক দল চাইছে এই অবস্থায় ত্রাতা সাজতে। একেবারে ভোটের অঙ্গে সবাই ভাবছে, কিন্তু এর আসল লক্ষ্যটা, উদ্দেশ্যটা আমরা যদি একটু ভালো করে ভাবি, আসলে আমার ভোটার তোমার ভোটার এটা নিয়ে দ্বন্দ্ব। নাগরিকরা এক্ষেত্রে সমস্ত দলের বাইরে সত্যি কি নাগরিকদের পক্ষে একত্রিত হওয়া সম্ভব? যদি না হয় তাহলে কিন্তু আসলে একটা বিপদ বাড়িয়ে আর একটা বিপদের দিকেই তারা চলে যাবে। দু চারটি কথা ভীষণভাবে তাড়না করছে মনের মধ্যে এই মুহূর্তে। এসআইআর এর তাড়না লক্ষ্য করছি। যেমন রাখালরা ছড়ে নিয়ে গরুর পালকে তাড়ায়, গরুর পাল একদিকে যেতে চায়, তাদেরকে ছড়ি দিয়ে তাড়না করা হয় যে ওদিকে না, হাট হাট এদিকে যেতে হবে। তো এসআইআর যেন সেরকম রাখালের হাতে গরু তাড়ানো লাঠির মতন হয়ে ওঠে। মানুষ যেন তাড়না খেয়ে যেদিকে যেতে চায় তারা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী সেদিকে না যেয়ে অন্যদিকে তাদেরকে যেতে বাধ্য করা হচ্ছে। এরকম একটা উপমা ব্যবহার করে আমরা বিষয়টাকে বুঝবার চেষ্টা করতে পারি। মানুষ কি তাহলে গরু পর্যায়ে পরিণত হলো? দেশবাসী, প্রথম যে প্রশ্নটার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে ভোট দেওয়ার যোগ্যতা কাদের আছে, ভোট দেওয়ার অধিকার কাদের আছে, এইটা নিরূপণ করার জন্য এসআইআর এর পদক্ষেপ বা তৈরি হয়েছে। উদ্ভাবনী শক্তি যাদের আছে তারা এসআইআর কে যখন পরিকল্পনা করছে এসআইআর নামাবে, তখন তাদের কাছে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ভোট দেওয়ার অধিকার কাদের আছে, যোগ্যতা কাদের আছে, সেটা নিবিড় নিরীক্ষণ করে বার করতে হবে। আমি বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, দীর্ঘদিনের মানুষ, দীর্ঘ ব্যাপার স্যাপার দেখছি। আমি যে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে পাশাপাশি আর একটা প্রশ্ন যদি আমরা রাখি প্রবীণ নাগরিক হিসেবে, যে ভোট পাওয়ার অধিকার, নির্বাচন প্রার্থী হওয়ার অধিকার, নির্বাচন প্রার্থী হওয়ার যোগ্যতা কাদের আছে, সেটা নিরীক্ষণ করবার মতন এসআইআর কি তৈরি হয়েছে, করা হয়েছে? যদি বর্তমান আমরা এভাবে দেখতে পারি, দূরের শাসক যারা আর কাছের শাসক যারা, দূরের মানে একটু দূরের মানে গোটা ভারত তো বিশাল বড়, অতএব কেন্দ্র আমাদের একটু দূরে, রাজ্য আমাদের কাছে, এই দুই শাসকের মধ্যে কেউ কেউ কথাটা ভাবছে যে শুধুমাত্র ভোটার তালিকা স্বচ্ছ করাটা আমাদের দায় নয়, ভোট প্রার্থী হবে কারা সেটাই, সেই তালিকাটাও স্বচ্ছ করার দায় আমাদের। করা হচ্ছে? এটা আমার প্রথম প্রশ্ন। আমি তোমার এসআইআর এর লক্ষ্য বুঝতে পারছি না। আমি সেই গোষ্ঠীর মানুষ, গোত্রের মানুষ যে এসআইআর এর লক্ষ্য বুঝতে পারছে না,
যে এসআইআর লাঠির মতো মানুষকে তাড়না করছে, তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে গরুকে তাড়ানোর মতন রাখালের হাতে, সেটাকে কি করে বুঝবো বলো তো? মানুষ কি তাহলে মানুষ বলে গণ্য হচ্ছে না দেশের মানুষ? কিভাবে সংবাদপত্র খুললে দেখতে পাচ্ছি নির্যাতনটা কিভাবে কত রকম ভাবে নেমে আসছে তাদের উপরে। কেউ চেতনা হারাচ্ছে, কেউ দাদুর মাটির কবরের মাটি এনে সামনে রাখছে শুনানি পেয়ে। ভাত নেই। এটা সুন্দর, আমার খুব প্রিয় সাংবাদিক আজকে খুব নামী সংবাদপত্রে একটা প্রশ্ন তুলেছে যে সে একটা কথা আছে না, ভাত দেওয়ার আহ, একটু কথা ভাত দেওয়া, ভাতার একদম ভাত দেওয়ার মুনুদনি কিল মারার গোসাই। গোসাই, ভাতার কথাটা ব্যবহার করা হচ্ছে। ভাতারটা খুব নিন্দাত্মক একটা শব্দ, নিন্দাসূচক। কিন্তু ভাতার আসল অর্থ হচ্ছে ভাত দেয় যে, তাকেই বলে ভাতার। সেটা এখন নিন্দাসূচক শব্দ হয়ে গেছে। যাই হোক, তো সে জাতটা আজকে বড় হয়ে গেল, ভাত দেওয়ার ব্যাপারটা নয়। এটা প্রশ্নটা তুলেছে খুব ঋজু প্রশ্ন, এবং একজন সাংবাদিক তুলেছেন। পাশাপাশি আমার বলতে ইচ্ছে করছিল আরো একটা শব্দবন্ধ এখানে ব্যবহার করা যায় ভাত এবং জাতের মতো, কর্ম এবং ধর্ম। ধর্ম কর্ম দ্বারা মানুষের পরিচয় কর্ম দ্বারা নির্ধারিত হবে না তার ধর্ম দ্বারা? এই প্রশ্নটা তোলাও খুব জরুরি। ভারতবর্ষে আজকে কিসের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? দূরে শাসক দলের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে ধর্মের উপরে, ধর্ম পরিচয়ের উপরে, কর্ম পরিচয় নয়। কি কর্ম একটা মানুষ সারা জীবনে করেছে, কি ধরনের কর্ম করে যাচ্ছে, ভারতীয় হিসেবে তার যে দায় থাকে সেই দায় সূচক কর্ম সে করছে কিনা সেগুলো দেখা তাদের কর্তব্য ছিল, কিন্তু দেখছে না। দেখছে শুধু ধর্ম পরিচয়। এখানে আমরা ভাত দিতে পারছো কিনা প্রশ্ন তুলতে পারবো না, জাতটা দেখব এ কেমন শাসক মণ্ডলী। প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। দ্বিতীয় বা তৃতীয়ই বোধহয় এটা হবে। প্রশ্নটা হলো যে একটা শব্দ আমরা ব্যবহার করি রাজনৈতিক। আমার প্রশ্নগুলো খুব তথ্যভিত্তিক নয়। আমার বক্তব্যগুলো যতটা তথ্যভিত্তিক তার থেকে তথ্যের উপর ভিত্তি করে তত্ত্বের কথাটাই আমি বেশি বলি। তো সেটা আমাকে বেশি ভাবায়। যেমন রাজনৈতিক শব্দটা একটু ভেবে দেখো তো, রাজনৈতিক শব্দের মধ্যে আমাকে ভীষণভাবে ভাবায়। মানুষ জন্মে মানুষ হয় না, মানুষকে মানুষ হতে হয় নৈতিক জীবন যাপন করে। সারা জীবনে একটা মানুষ সুখ্যাতি পায়, স্বীকৃতি পায় যদি সে বা তিনি ভালো কাজ করে যায়। এবং সেই ভালো কাজটা কি না, মন্দ পরিহার করে ভালোটাই সে করবে, সততাকে সে আঁকড়ে ধরবে, অসততা পরিত্যাগ করবে। এই জীবনের নাম হচ্ছে নৈতিক জীবন। কারো ক্ষতি করে আমি আমার ভালোটা চাইবো না, এটার নাম নৈতিক জীবন। মুশকিল হয়েছে রাজনৈতিক শব্দের মধ্যে এই নৈতিক শব্দটা ঢুকে গেছে, এবং আমি বিড়ম্বনায় পড়ছি যে রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দল, তারা কি কেউ নৈতিকতার ধার ধারছে আজকে? কোনো এক সময় ধারতো, কিন্তু সব দেশে আমাদের এমন প্রবাহ নেই বা ঐতিহ্য নেই যে সর্বক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্বরা শুধু অনৈতিক কাজই করে গেছে, তা নয়। বহু মানুষ নৈতিকতাকে খুব শক্ত হাতে ধরে রাজনৈতিক জীবনযাপন করেছেন আমাদের দেশে। একটা তক্তপোষে শুয়ে রাজনৈতিক জীবনযাপন করেছেন আমাদের দেশে। সেরকম ব্যক্তিত্বের কথা আমরা জানি বাস্তবত। আজকে আমরা দেখতে পাচ্ছি নৈতিকতাকে একেবারে বিসর্জন দিয়ে দেশ থেকে হাওয়া করে দিয়ে রাজনৈতিক ব্যবস্থাপনা চলছে। এবং আমরা কি বলি, রাজনীতি করতে এসো না। আমরা বলি রাজনীতি আমি বুঝি না ভালো। তা রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দল গোষ্ঠীর মধ্যে নৈতিকতা থাকবে না? তারা বুঝবে না যে দেশের মানুষের, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি দেখব না যে দেশের মানুষের কিসে ভালো আর কিসে মন্দ? সেটা দেখবো না? তুমি নাগরিকদের কথা বলছিলে, নাগরিকদের কি হেনস্থা চলছে। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নৈতিকতা বিসর্জন দিয়ে সেই হেনস্থাকেই আমি লক্ষ্য করে এগিয়ে যাব, এসআইআর নামাবো। এটা কেমন কথা? খুব সাধারণভাবে আমি এই প্রশ্নগুলো তুলছি। তারপরের কথা,
এর পরের প্রশ্ন আমার, দল 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 আর দল, তুমি বলছিলে সাধারণ মানুষকে আজকে কোনো না কোনো দলীয় ব্যক্তিত্বের কাঁধে হাত রাখতে হবে, হাত রেখে তাকে জীবনযাপন করতে হবে। হাতটা ছড়িয়েছ কি, ব্যাস তোমার সব বল ভরসা চলে গেল। তাহলে একটা একটা বাক্যই আমাদের এখন বলতে হচ্ছে, দলই আসল বল। আমার বল, আমার জীবনের বল, সত্যি ভরসা কি দল। আমাকে কোনো না কোনো একটা দলের হাত ধরতে হবে, সে আমার হাতটা ধরে টেনে নিয়ে যাবে, আমার সব ব্যবস্থা করবে। যদি আমি দলবিহীন মানুষ হই তো গেলাম, একেবারে ভূতলে পতিত হয়ে গেলাম, আমার সব সর্বস্ব কেড়ে নেওয়া হবে। তারই, এবারে শেষ করি, তারই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকে এসআইআর নামিয়ে মানুষের জীবনে দুর্গতির কোনো সীমা পরিসীমা নেই আমরা দেখতে পাচ্ছি। কিভাবে, আরেকটা ব্যাপার, একটা এটা বলেই শেষ করব, এই এসআইআর নামাবার জন্যে বহু মানুষের বহু গুরুত্বপূর্ণ কাজ আজকে শোনা আটকে যাচ্ছে। যাচ্ছে। বিভিন্ন আদালত ইত্যাদিতে যে কাজগুলো হয়, সেই কাজগুলো একেবারে প্রতিদিনের নিত্যদিনের নয়, জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটা না হলে তার জীবনে সর্বনাশ ঘটে যাবে। সেটা পর্যন্ত আমাদের আজকে শুনতে হচ্ছে। আদালতের যারা আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে এসআইআর এর ব্যাপার চলছে, এসআইআর এর তুমুল জোয়ার, এসআইআর এর এই জোয়ারের প্লাবনটা যদি না থামে তার আগে কিছু করতে পারা যাচ্ছে না। তাহলে এসআইআর ব্যাপারটা এত জোয়ার এনে দিয়েছে, এত প্লাবন এনে দিয়েছে যে আদালতের মধ্যে আর সব কাজ মুলতুবি হয়ে রয়েছে। তো আদালতে কত ধরনের কাজ হয় অনুপম, সাংবাদিক তুমি আমার থেকে বেশি ভালো জানো। কত একদম রকমের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, জীবনের সমস্ত কিছু নির্ভর করছে। হয়তো একটা ব্যক্তির একটি জমি থেকে সে রোজগার করে, একটি জমি তার আছে, সেই জমি নিয়ে মামলা লড়তে হচ্ছে তাকে, সেই মামলা স্থগিত হয়ে থাকছে কারণ এসআইআর চলছে। তাহলে এসআইআর নামাবার পশ্চাতে যাদের মস্তিষ্ক, সেই মস্তিষ্কের মূল লক্ষ্যটা কি? পরে আমি একটা কথা বলবো, তুমি একটা শব্দ খুব ব্যবহার করো, বলো এ তো ভারী অদ্ভুত মিরাতুন্দি, এই কথাটা তুমি প্রায় বলো, প্রায় তোমার একটা মুদ্রা দোষের মতন, এ তো ভারী একদম। অদ্ভুত। মানে হ্যাঁ, যেটা তুমি মনে করো যে মানে সত্যি মেনে নেওয়া যায় না, সেটাকে তুমি খুব নম্র ভাষায় বলো এ তো ভারী অদ্ভুত। আজকে আমার কি মনে হচ্ছে জানো, এটা বলে শেষ করি, ভূতেরা মানুষের কাণ্ড কারখানা দেখে লজ্জা পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে, তারা একজোট হয়ে বলছে এরা সব ব্যাপারে আমাদের দোষ দেয় কেন,